আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকেও আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, বিশেষত যারা শেয়ার বাজারে ব্যাংকের শেয়ার গুলো কিনতে চান তাদের জন্য। আর বাংলাদেশের বাজারে নিবন্ধিত অন্যান্য কোম্পানিগুলার ম্যাক্সিমামই লসে আছে। তো ওই জন্য শেয়ার বাজারের ভালো ব্যাংকগুলার প্রতি মানুষের কিন্তু লোভনীয় একটা আকর্ষণ আছে। তো কালকে বাংলাদেশ ব্যাংক তার ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত ব্যাংকগুলো কত টাকা কিভাবে ডিভিডেন্ড দিতে পারবে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, যে একটা ব্যাংকের যদি পরিশোধিত মূলধন 2,000 কোটি টাকার নিচে থাকে, তাহলে সে কোনো নগদ কি করতে পারবে না, কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। তার মানে সে চাইলে কি করতে পারবে, সে শেয়ার বোনাস দিতে পারবে। এখন এই শেয়ার বোনাস আমাদের আসলে কি কাজের কিনা, তো চলুন দেখা যাক। আর একটা জিনিস মনে রাখবেন, ভালো মোটামুটি 8-10টা ব্যাংকে বিনিয়োগ করে আপনি কিন্তু লাভবান হইতে পারেন। যদি আপনি 6 মাস 1 বছর মেয়াদিও বিনিয়োগ করতে যদি পছন্দ করেন, এই ব্যাংকগুলো থেকে আপনার 30 থেকে 40% লাভ করা সম্ভব। আর যদি আপনি দীর্ঘমেয়াদে ধরেন যে 5, 10, 15, 20 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে কিন্তু শ্রেষ্ঠ সময়। তো চলুন দেখা যাক আসলে কি কি পরিপত্রগুলো জারি হইলো, কি কি আছে তাদের, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমরা পরিপত্রটা একটু দেখার চেষ্টা করি অথেন্টিক নিউজ থেকে। তো 23শে মে, তার মানে গতকালকেই এটা জারি করা হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে শেয়ারের বিপরীতে লাভ্যাংশের ঘোষণা নীতিমালা। পূর্বে একটা নীতিমালা ছিল, সেইটার সাথে এডিশন করে পূর্বেটাকে বাদ দেওয়া হয় নাই, সেটা আমরা আলোচনা করব। এখানে বলতেছে যে ব্যাংকের পরিশোধিত মূলধন পেইড আপ ক্যাপিটালের পরিমাণ 2,000 কোটি টাকার কম থাকলে কোন প্রকার নগদ লাভ্যাংশ প্রদান করা যাবে না। নগদ মানে ক্যাশ ডিভিডেন্ড তারা দিতে পারবে না। আর সকল নির্দেশনাবলী মানার পরেও একটা ব্যাংক যেই পরিমাণ সে ডিভিডেন্ড ঘোষণা করবে, সেখানে সর্বোচ্চ 50% পর্যন্ত লাভ্যাংশ দিতে পারবে, বাকিটা অন্য কিছু দিতে হবে। মানে ধরেন যে একটা ব্যাংক 30% কি করলো, সে ডিভিডেন্ড ঘোষণা করলো, এর মধ্যে সর্বোচ্চ তাহলে সে 15% মানে 1.5 টাকা ক্যাশ এবং বাকি 15% স্টক ডিভিডেন্ড দিতে পারবে। আর এই নিয়মটা কার্যকর হবে 2026 সালের শেষে, এই যে 31শে ডিসেম্বর 2026 তারিখে সমাপ্ত বছর এবং তৎপরবর্তী বছর সমূহের লাভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এইবারে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই, এটা বুঝতে পারলেন। তাহলে ক্যাপিটাল কোন ব্যাংকের কত, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি এবং দেখাই দিব যে কোথায় কত আছে। তো ডেইলি স্টারে প্রকাশিত যদি আমরা দেখি, আসলে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের যদি আমরা বলি সবচেয়ে বর্তমানে খেলাপি ঋণযুক্ত ব্যাংক, তার যদি পেইড আপ ক্যাপিটাল দেখি আমরা 3,219 কোটি টাকা। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই যে ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এদেরও কিন্তু হিউজ। তাহলে বেশি পরিমাণ ক্যাপিটাল হইলে যে ব্যাংকটা ভালো করবে এর গ্যারান্টি কিন্তু নাই। তাহলে এটা একটা দুর্বল সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত। আর শেয়ার বাজারে আসলে মানুষ বিমুখী কিন্তু হবে। এরপরে এইবারের সহ ব্র্যাক ব্যাংক, বাংলাদেশের টপ ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক, তারা 2,299 কোটি টাকা পরিশোধিত মূলধন, যেহেতু এবারও তারা 15% দিয়েছিল সেটা। এরপরে সিটি ব্যাংকটা মোটামুটি যদি আমরা বলি, এই যদি আগামীবারে যদি 15% বা মোটামুটি 20%-এর মতো দিয়ে দেয়, তাহলে সেও কিন্তু যোগ্য হয়ে যাবে। এরপরে ইবিএল আর ইসলামিক ব্যাংক তো যোগ বিনিয়োগ করার যোগ্য না, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিনিয়োগ করার যোগ্য না। পূবালী ব্যাংক আপনি বিনিয়োগ করতে পারেন, তবে অনেক শর্টে আসতে। ব্যাংক এশিয়া বিনিয়োগযোগ্য, সাউথ ইস্ট বিনিয়োগযোগ্য, প্রাইম ব্যাংক বিনিয়োগযোগ্য। তাহলে টোটাল টপ যে তারা এখানে 10টার মতো ব্যাংক নিয়ে এসেছে, এটা ডেইলি স্টারের রিপোর্ট, আমরা এখনো যাচাই কিন্তু করি নাই, সময়ই পাই নাই। এখন আসেন যে একটা ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করার ক্ষেত্রে যে নিয়মগুলো নর্মালি করা হচ্ছে, যে খেলাপি ঋণ 10%-এর বেশি হইলে ডিভিডেন্ড দিতে পারবে না যতই লাভ করুন। তাহলে আমরা যখনই ব্যাংকের শেয়ার চুজ করব, খেলাপি ঋণ 10%-এর কমে, এমনকি আমরা তো বলি যে আপনি রিস্ক আমরা নিব না, 5%-এর কমে আসছে সেগুলাই নিব, 5-এর বেশি গুলাতে আমরা বিনিয়োগই করব না। এরপরে হচ্ছে প্রভিশন ঘাটতি। প্রভিশন জিনিসটা কি? ধরেন যে 100 টাকা ঋণ খেলাপি হয়ে গেছে, 100 টাকা ঋণ দেওয়া আছে,
এখন এই যে 100 টাকা ঋণ খেলাপি হয়েছে, এটার জন্য প্রভিশন রাখতে হয়, কারণ এই টাকাটা তো আর ফিরে আসে নাই, কেউ না কেউ আসে দাবি করবে। আর যে টাকাগুলো লোন দেওয়া হয় এগুলোর বিপরীতেও কি করতে হয়, প্রভিশন রাখতে হয়। প্রভিশনে যদি ঘাটতি থাকে তাহলে দিতে পারবে না। এটা ছাড়া ব্যাংক গুলাকে যদি আমরা বলি, মোটামুটি ধরেন যে 4 টাকা করে 100 টাকা জমা করলে 4 টাকা নগদ রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে, যেটাকে আমরা বলি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা ছাড়া মোটামুটি 13% টাকা এসএলআর হিসাবে বিভিন্ন বন্ড তাদেরকে ক্রয় করতে হয়, এগুলোও তারা বিনিয়োগ করতে পারে না। এটা ছাড়া যদি কোনো ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নেয়, বিভিন্ন প্রকার যে পলিসি গুলার যদি ডিলে করার জন্য ডেফারেল সুবিধা যদি নেয়, তাহলে ওই ব্যাংক গুলাও ডিভিডেন্ড কিন্তু দিতে পারবে না। ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র চলতি বছরের লাভ থেকে দিতে হয়, এটাও নিয়ম ছিল। আর সর্বোচ্চ তারা সেখানে ব্যাংকের আসলে কত পরিমাণ মূলধন আছে তার উপর ভিত্তি করে মোটামুটি তারা করেছিল। তো এই জন্য দেখবেন যে এবারে যতগুলা ব্যাংকে ডিভিডেন্ড ঘোষণা করেছে 30% কমে, এবং সর্বোচ্চ সীমা 30% কিন্তু ছিল। এখন এই যে সিএআর বা সিআরএআর, এই একই শব্দ, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে যে ব্যাংকটা সবচেয়ে ভালো, যদি 15%-এর বেশি থাকে তাহলে সে কি করতে পারে, 50% পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারে। তার যে ক্যাপিটাল আছে পরিশোধিত মূলধনের 50%, যদি তার থেকে কম 12.5 থেকে যদি 15% পর্যন্ত থাকে তাহলে 40% পর্যন্ত। 10% থেকে 12.5% থাকলে, যেমন এবার এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারা শুধু স্টক ডিভিডেন্ড দিয়েছে, কারণ একটাই, লাভ করেছে কিন্তু দিতে পারেন। তাহলে এখন কি নিয়ম আসলো, পেইড আপ ক্যাপিটাল 2,000 কোটি টাকার কম হলে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর ক্যাশ ডিভিডেন্ড হবে ঘোষিত মূলধনে, যেটা তারা ডিভিডেন্ড ঘোষণা করবে তার ম্যাক্সিমাম 50%, এর বেশি কিন্তু না। এখন আমরা এখানে আরো কিছু ব্যাংকের যদি দেখার চেষ্টা করি, মোটামুটি ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি, এরপর ব্র্যাক ব্যাংক, এরপর আমাদের আইএফআইসি আছে। যদিও দেখেন যে আইএফআইসি ব্যাংকও বর্তমানে খারাপ অবস্থা, ন্যাশনাল ব্যাংকও খারাপ অবস্থা, তার মানে মূলধন বাড়িয়ে ব্যাংক আসলে ভালো করা যায় না। তো সিটি ব্যাংক মোটামুটি আগামীবার ডিভিডেন্ড দিয়ে তারা চলে আসবে, ইবিএল ও চলে আসবে। ইসলামিক ব্যাংক বিনিয়োগ করার মতো না, ইউসিবি বিনিয়োগ করার মতো না, সাউথ ইস্ট বিনিয়োগ করা যায়, পূবালী বিনিয়োগ করা যায়, ব্যাংক এশিয়া করা যায়, প্রাইম ব্যাংক বিনিয়োগ করা যায়, প্রিমিয়ার ব্যাংকটা করা যাবে না। এরপর স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংকটা ইসলামিক ব্যাংক গুলার মধ্যে মোটামুটি ভালো, এলসিসি ব্যাংকও ভালো, গুলাতে বিনিয়োগ করা যায়। এর বাইরে মার্কেন্টাইল, এমডিবি, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংকটাতে বিনিয়োগ করা যায়, টাচ বাংলাতে করা যায়, ট্রাস্টে করা যায়, উত্তরাতে করা যায়, যমুনাতে করা যায়। এর বাইরে এবি, এনআরবিসি, এসবিএসসি, এনআরবি, আইসিআইবি, মিডল্যান্ড ব্যাংক, রূপালী ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকগুলো কিন্তু বিনিয়োগযোগ্য না। তো এখন আসেন, দিন শেষে আমরা আসলে আপনাদেরকে বলে দিই কোন শেয়ার গুলাতে, আপনি ব্যাংকের শেয়ারে যদি বিনিয়োগ করতে চান কোনগুলাতে করবেন এবং কি কারণে করবেন। দেখেন, ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে তাদের খেলাপি ঋণের পরিমাণ 5% যাতে কমে থাকে, আর তার রিটার্ন অন ইকুইটিটা যাতে 12%-এর বেশি থাকে, আর প্রতি বছর তার যে ইপিএসটা যাতে অ্যাটলিস্ট ডবল ডিজিটে বৃদ্ধি পায়। তো ইপিএসটা আমরা 3 বছরের অ্যাভারেজ নিব, যে তার 3 বছরের অ্যাভারেজ ইপিএস যাতে কি হয়, আমাদের ইপিএস গ্রোথ আমরা এখান থেকে পাবো। ইপিএসটা যদি তার ইপিএস, এখানে আমরা 3 বছরের অ্যাভারেজ নিচ্ছি, দেখা যাক এগুলা যাতে ডবল ডিজিটে থাকে। তো টোটাল আমরা এখানে দেখেন যে ক্রাইটেরিয়াটা নিয়েছি সেটা হচ্ছে আরওই 3 বছরে অ্যাভারেজ 12%, রিটার্ন অন ইকুইটিটা এই বছরেরও 12%, আর রিটার্ন অন অ্যাসেট যেটার মাধ্যমে ম্যানেজমেন্টের কোয়ালিটি যাচাই করা যায় এটা যদি 1% থাকে, আর আমরা 3 বছরের তার ইপিএস বৃদ্ধিটা নিয়েছি। তো সেটা থেকে নেওয়ার পর আমরা যদি এখানে 7টার মতো ব্যাংক পাচ্ছি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইবিএল, প্রাইম, উত্তরা, যমুনা। আপনি এই 7টা ব্যাংকে নির্দ্বিধায় আপনি কি করতে পারেন, এগুলোকে একটা টাকার গাছ মনে করে আপনি লাগাইতে পারেন। ব্যাংক যত ক্যাশ ডিভিডেন্ড আপনাকে না দেয়, যত শেয়ার ডিভিডেন্ড দিবে, আপনার কাছে এই সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এভাবে 1 2 3 4 বার ডিভিডেন্ড পাওয়ার পরে তার ক্যাপিটাল ফুল হয়ে যাবে, তখন সে ক্যাশ ডিভিডেন্ড দিবে, তখন আর সে শেয়ার ডিভিডেন্ড দিবে না। তো তখন অটোমেটিক শেয়ারের দামটা বাড়বে। আপনি 1,000 শেয়ার কিনলে দেখা যাবে যে সেটা 3,000 হয়ে গেছে, 1 লক্ষ শেয়ার কিনলে 3 লক্ষ হয়ে গেছে।
এখানে আমরা ডাইলিটেড ইপিএস যদি দেখি সবগুলাই মোটামুটি 20% উপরে আছে। রিটার্ন অন ইকুইটিটা দেখেন 16% উপরে। রিটার্ন অন অ্যাসেটটা যদি দেখার চেষ্টা করেন 1% উপরে, আর ওইটাও 3%, 3 বছরে অ্যাভারেজে 12% উপরে। তার মানে আমরা এই ব্যাংকগুলাতে আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারি, কোনো সমস্যা নেই, যত প্রকারই নিউজ আসুক। এইগুলা থেকেও যদি আপনি আরো যদি যাচাই বাছাই যদি করতে চান যে না ভাই এখান থেকে আমি আরো কিছু ব্যাংক বাদ দিব, তাহলে সেখান থেকে আমরা বলবো যে আপনি ডাচ বাংলাটা বাদ দিতে পারেন এবং যমুনাটা বাদ দিতে পারেন। এই দুটাই বাদ দিতে পারেন, বাকিগুলো বিনিয়োগ করতে পারেন, অথবা 7টাতে আপনি বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেয়ার বাজার রিলেটেড আমাদের রেকর্ডেড কোর্স আছে, সেটা নিয়ে উপকৃত হইতে পারেন। আসসালামু আলাইকুম।